সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরা জাহান দীপা আপনাদের সঙ্গে রয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মানুষের দাঁতের সমস্যা সব থেকে বেশি, এবং তারপরেও কিন্তু দেখা গেছে যে আমরা এই বিষয়টি নিয়ে খুব একটা সচেতন নই। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডেন্টাল চিকিৎসায় ভয় নয়, দরকার জরুরি সচেতনতার। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিয়েছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। ডাব্লিউএইচওর জরিপ, সেখানে কিন্তু বলা হয়েছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মানুষের দাঁতের ব্যাপারে তারা খুব একটা সচেতন নয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই সত্যি কথা। যদিও বর্তমানে প্রচার মিডিয়ার বদৌলতে গ্রাম পর্যায়ের মানুষরা কিন্তু বুঝে যে দাঁতকে পরিষ্কার করে রাখলেই দাঁতের সিংহভাগ রোগকে প্রতিরোধ করা সম্ভব, কিন্তু সেটা কী নিয়মে করতে হবে, কোন পন্থায় অবলম্বন করতে হবে, এগুলো কিন্তু এখনও দেখা যায় অনেকেই জানে না। আর না জানার কারণেই কিন্তু আমাদের দেশে এত বেশি পরিমাণে রোগ হচ্ছে। সব ধরনের ডেন্টাল রোগী কিন্তু আমাদের রোগীদের মুখের মধ্যে আমরা দেখতে পাই। শহরাঞ্চলের তুলনায় গ্রাম অঞ্চলে কি দাঁতের সমস্যাটা সব থেকে বেশি দেখা যায়? আসলে এটা স্পেসিফিকভাবে বলা যাবে না। যদিও গ্রাম অঞ্চলে দেখা যায় সচেতনতাটি কম, কিন্তু তাদের খাদ্যাভ্যাসের কিন্তু একটি পরিবর্তন আছে শহর থেকে। তারা এখনও শক্ত খাবার খায়, পেয়ারা চিবিয়ে খায়, আখ চিবিয়ে খায়। এই শক্ত খাবার খাওয়ার জন্যে কিন্তু দাঁতের মুখের যে স্বাস্থ্যটি অনেকটাই ভালো থাকে শহর অঞ্চলে থেকে। আমাদের দেশের বাচ্চারা এখনও পর্যন্ত ফাস্টফুডে অভ্যস্ত, এখন মোবাইল অ্যাপসে তারা খাবার অর্ডার দেয়, দেখবেন বার্গার বা এই টাইপের যে খাবার খায়, এই কোনো খাবারই কিন্তু মুখের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে না। তো কম্পেয়ার করলে দেখা যায় যে আসলে শহরের বাচ্চারা যেমন সচেতন হচ্ছে মুখের পরিষ্কারের বিষয়ে, কিন্তু এর সাথে খাদ্য অভ্যাসও জড়িত। এই ব্যাপারে যে গ্যাপটা রয়ে যাওয়ার কারণে এদেরও প্রচুর রোগ হচ্ছে। আর গ্রাম পর্যায়ে দেখা যায় তাদের খাদ্য অভ্যাস ভালো, বাট যে দাঁত পরিষ্কারের যে নিয়মটি সেটি আসলে ঠিকমতো হয় না বলে ওইখানেও রোগ হচ্ছে। এই ক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে হয়তো বাচ্চাদের ক্ষেত্রে তাদের দাঁত হয়তো ভালো থাকে, কিন্তু যারা আসলে অ্যাডাল্ট পার্সন যারা রয়েছেন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে যারা রয়েছেন, তারা কিন্তু পান সুপারি খাচ্ছেন শহরাঞ্চলের মানুষের তুলনায়। তো সেক্ষেত্রে তাদের দাঁতের কন্ডিশন বা সুস্থতা আসলে কতটুকু ঠিক থাকে? তামাকের যে বিষয়টি আপনি বলছিলেন, এটা আসলে মুখের স্বাস্থ্য নয়, শরীরের প্রতিটা অঙ্গই কিন্তু এটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে ধূমপানের চেয়ে কিন্তু জর্দা বা গুল আরও অনেক গুণ বেশি ভয়াবহ, কারণ এটি মুখের মধ্যে থাকছে লম্বা সময় এবং সরাসরি সেটা আমাদের শরীরে অ্যাবজর্ব করছে। ধূমপান কিন্তু ধোয়া হয়ে বেরিয়ে যায় আমাদের ফুসফুসে, যে সেখান থেকে অ্যাবজর্ব হচ্ছে। দুইটাই অবশ্যই খারাপ, বাট কম্পেয়ার করলে এই পান জর্দা বেশি খারাপ। আমরা যদি মুখের ক্যান্সারের কথা চিন্তা করি, এটা কিন্তু দেশে খুব কমন একটি ক্যান্সার। আমরা যদি ক্যান্সার যে হয় বিভিন্ন শরীরের, যদি আমরা সেই অনুযায়ী সিরিয়ালি সাজাই, এই মুখের ক্যান্সার কিন্তু কখনো ক্ষেত্রে 2, কখনো 3 নম্বরে থাকে। এটি কিন্তু অনেক ভয়াবহ একটি বিষয়, এবং এর পিছনে অন্যতম কারণই কিন্তু এই যে তামাকের অবাধ ব্যবহার। আর এই পাশাপাশি আরেকটি কারণ রয়েছে ক্যান্সারের, সেটি হচ্ছে অবহেলা থেকে মুখের যে শার্প টিথ, দাঁত ভেঙে আছে, সেটা কৃত্রিম দাঁত হোক আর ন্যাচারাল দাঁতই হোক, কোনো কারণে ভেঙে আছে, কেয়ার করছে না, ওই ঘষা লেগে এই ক্যান্সার। এই দুটি কারণ কিন্তু আমাদের দেশের জন্য খুব বেশি রকমের একটি মানে সচেতনামূলক একটি বিষয়, যে এই ভাঙা দাঁত এবং তামাক, এটা থেকে কিন্তু ক্যান্সার হওয়ার মূল কারণ আমাদের দেশে বলে আমরা মনে করতে পারি। যাদের শার্প দাঁত রয়েছে, যারা পান সুপারি খাচ্ছে বা কোনো কারণে আলসার হলো, সেটিকে আসলে কতটুকু গুরুত্ব সহকারে নেওয়া উচিত? এটা অনেক বেশি গুরুত্ব সহকারে নেওয়া উচিত, কারণ মুখের মধ্যে অনেক ধরনের আলসার বলছিলেন আপনি। আলসার হতে পারে, কিছু অটো ইমিউন ডিজিজ আছে যে কারণ নাই, বাট মুখে অনেক ধরনের ঘা হয়ে আছে। কারণ যাই হোক বা যে কোনো ধরনেরই হোক, মুখের ভিতরে যদি কোনো ক্ষত বা ঘা হয়, সেখানে ব্যথা করুক অথবা না করুক, আমরা যদি মুখের মধ্যে দেখি যে কোনো জায়গাতে একটু বেশি লাল হয়ে গেছে বা সাদা হয়ে গেছে, একটু মাকড়সার জালের মধ্যে ছড়িয়ে আছে, একটু গোটা হয়েছে, যাই হোক না কেন, যে কোনো অস্বাভাবিকতা যদি 2 সপ্তাহের বেশি রয়ে যায়, আমি আপনাকে আবারও রিপিট করছি, 14 দিন, 14 দিনের বেশি যদি মুখের মধ্যে কোনো অস্বাভাবিকতা রয়ে যায়, সেটা তালুতে হতে পারে, জিভার সাইডে হতে পারে, চোয়ালের ভিতরে হতে পারে, এমনকি ঠোঁটেও হতে পারে,
যদি সেটা 2 সপ্তাহের বেশি রয়ে যায়, এটাকে আসলে সহজভাবে দেখার সুযোগ নেই। চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই ঘা বা সেই ক্ষত বা সেই রোগের ধরনটি জেনে নিতেই হবে। আর কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদের নজর দিতে হবে, যেটা আমরা আসলে ডেইলি লাইফে আমরা আসলে সেটাকে অ্যাভয়েড করে থাকি? এই যে মুখের ক্যান্সার কিন্তু হুট করে এটা পরিপূর্ণতা পায় না। আমাদের শরীরের অভ্যন্তরের ক্যান্সারগুলো আমরা দেখতে পারি না, বাট মুখের ক্যান্সার কিন্তু আমরা ইচ্ছা করলে দেখা যায় বা হা করলে এটা বোঝা যায়। তো আমাদের উচিত যে কোথাও যদি একটু অস্বাভাবিকতা, জিভায় একটু ঘষা লাগছে বা একটু ঝাল লাগছে কোথাও খেতে গেলে, আমরা একটু আয়নার সামনে হা করে দেখব যে ওই জায়গাটির কোনো পরিবর্তন হচ্ছে কিনা, কোনো রঙের পরিবর্তন হচ্ছে কিনা, কোনো আকারের পরিবর্তন হচ্ছে কিনা, আমরা দেখতেই পারি। দেখার পর আমরা কোথায় যাই, এটা আমি আবার রিপিট করছি, কোথায় যাই। অনেক ক্ষেত্রেই কিন্তু বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, এটা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী বেশি হয়, কারণ অবহেলাটা ওখান থেকে হয়ে আসছে, পান সুপারি ওখানেই বেশি খায়। কোনো মিটিংয়ে বসছে বা কোনো সভায় বসছে, কোনো বিয়ের দাওয়াতে এই জর্দার কিন্তু প্রচলন রয়েছে। একদম বাচ্চারা দেখি গ্রামে এখনো পর্যন্ত এই পান জর্দা খাচ্ছে। তো ওইখান থেকে কিন্তু হয়ে যায়, এই দেখাতে কিন্তু তারা মেনলি যায় না বুঝে বা না জেনে হাতুড়ে চিকিৎসকের কাছে যায় বা কোয়াক চিকিৎসকের কাছে যায়, যারা ওইটা দেখে কিন্তু বুঝতে পারে না, মনে করে এটা মামুলি ক্ষত বা আলসার। এরকম তো অনেক আলসারই হয়, দেখা তার বিভিন্ন রকম ওষুধ দিচ্ছে, ভালো হচ্ছে না, কষ্ট কমছে একটু বাট ভালো হচ্ছে না, আবার যাচ্ছে। এই যে একটি সময় একটা চলে যায়, এই সময়ে কিন্তু ওই সিম্পল ক্যান্সারটি বা সিম্পল ক্ষতটি আস্তে আস্তে ক্যান্সারের পরিপূর্ণতা পায়, এবং তখন তার যে যখন আমাদের কাছে আসে বা ডাক্তারদের কাছে আসে বা বৈধ ডাক্তারদের কাছে আসে, তখন কিন্তু তার একটু অ্যাডভান্স দিতে চলে আসে। ফলে তার চিকিৎসা ব্যবস্থা, তার সময়, তার সাকসেস রেট সব কিছু একটু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ডেন্টিস্টরা যারা রেগুলার পান খায় তাদেরকে পান খেতে নিষেধ করছে, তারা হয়তো পান খাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু তারা তার পরিবর্তে সুপারি কিন্তু ঠিকই খাচ্ছে। সুপারিও আসলে কতটুকু ক্ষতি করে থাকে? সুপারিও আমাদের মুখের মধ্যে ক্রনিক ইরিটেশন বলি আমরা, মানে লম্বা টাইমে পেশেন্ট বুঝতে পারে না, বাট এক ধরনের কিন্তু একটা ইরিটেশন দেয়, একটা প্রদাহ সৃষ্টি করে। সেখান থেকেও কিন্তু এই ক্যান্সার হওয়ার অনেক গবেষণা এটা উঠে এসেছে যে সুপারি থেকেও এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা, সুপারি থেকে আসলে এমন কোনো ইনগ্রেডিয়েন্ট আছে যেটি মুখগহ্বরের ভিতরে কোনো ক্ষত অথবা অন্য কোনোভাবে তাকে ক্ষতি করতে পারে? কিছু তো উদ্দীপক রয়েছেই, যেমন তামাকে সরাসরি উদ্দীপক রয়েছে। এই সুপারিতেও কিন্তু কিছু কিছু উদ্দীপক রয়েছে, যে উদ্দীপকগুলো ওইখানে বিভিন্ন ধরনের মাল্টি উদ্দীপক রয়েছে, যারা এই আমাদের নরম ত্বকের সংস্পর্শে আসলে এক ধরনের জ্বালা করে বা এক ধরনের উদ্দীপনা তৈরি করে, যেটা হয়তো আমরা অতটা বুঝতে পারি না, কারণ পান খেলে কিন্তু মুখের মধ্যে একটা ফিলিংস আসে, আমরা সবাই জানি। ওই ফিলিংসটা থেকেও কিন্তু এক ধরনের উদ্দীপনা তৈরি হয়ে আমাদের এই নরম কোষে, এবং সেটা যদি লম্বা টাইম ধরে রয়ে যায়, যে আমরা দীর্ঘদিন ধরে এটা খাচ্ছি, তাহলে কিন্তু ওখান থেকে আস্তে আস্তে ক্ষত থেকে ক্যান্সারে চলে যেতে পারে। আমাদের মুখে যে কোনো ধরনের সমস্যা হওয়া মানেই আমরা কিন্তু সিভিট খেয়ে থাকি। তো সিভিট আসলে কতটুকু আমাদের দাঁতকে বা মাড়ির যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করতে পারে বা সমস্যাগুলোকে কমাতে পারে? এটি আসলে ভিটামিন সি। ভিটামিন সি আমরা জানি আমাদের যেই নরম অংশগুলি রয়েছে, সেই নরম অংশের জন্য অনেক ভালো কাজ করে, সেটা স্কিন হোক বা মুখের ভিতরে যে আমাদের মিউকাস মেমব্রেন বা মুখের মধ্যে যে আবরণ আছে, এই আবরণে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কাজ করে। কোনো ক্ষত হলে, ঘা হলে সেগুলি শোকাতেও কিন্তু ভিটামিন সি প্রত্যক্ষ ভূমিকা রাখে। তো সিভিটটা অবশ্যই ভালো, তার মানে এই নয় যে সিভিট খেলেই আমি আমার দাঁতের রোগকে প্রতিরোধ করতে পারবো। যে মুখের মধ্যে যদি কোনো রোগ শুরু হয়ে যায়, খুব কমন রোগগুলি বলি আমি, ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় রোগ, অথবা মাড়ির রোগ বা মাড়িতে রক্ত পড়া রোগ, অথবা কোনো ক্ষত অনেকদিন রয়ে গেছে, এই ধরনের কেসগুলো কিন্তু কোনো অবস্থাতেই ওষুধ খেয়ে এটাকে স্থায়ী সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। দাঁতের গর্ত শুরু হয়ে গেলে প্রাথমিক পর্যায়ে ফিলিং না করলে, এবং সেই প্রাথমিক পর্যায়ে পার হয়ে গেলে, দাঁতের মজ্জা আক্রান্ত হলে রুট ক্যানেল না করলে কখনোই সে দাঁত সুস্থ হবে না। এই রোগটি রয়েই যাবে এবং এই রোগটি বসে থাকবে না। এই রোগটি আসলে দাঁতের গোড়া দিয়ে হাড়ের মধ্যে ছড়িয়ে যায়। এখন আল্লাহ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা স্ট্রং করেছে, অথবা যে জীবাণু দ্বারা দাঁতের ক্ষয় সাধিত হয়েছে, এই দুটির কম্বিনেশনের ফলে কিন্তু রোগ ছড়ানোর যে ব্যাপ্তি সেটা নির্ভর করে। তো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তাদের আস্তে আস্তে যাবে। যাদের একটু দুর্বল, যেমন যাদের ডায়াবেটিস রয়েছে, হাইপার টেনশন রয়েছে, কিডনির রোগ রয়েছে, ক্যান্সারের পেশেন্ট, এদের তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারবে। তো সেক্ষেত্রে ওষুধ খেয়ে এই মুখের মধ্যে কোনো রোগ পুষিয়ে রাখার কোনো সুযোগ নেই, কারণ কখনোই এই ওষুধে এই রোগগুলি ভালো হবে না। তার জন্য দরকার নির্দিষ্ট চিকিৎসা। এই রক্ত পড়ার ক্ষেত্রেও একই জিনিস, যে ব্রাশ করে রক্ত পড়ছে, আমরা একটু ওষুধ খেয়ে একটু সাময়িক একটু বন্ধ করে রাখছি, কখনোই সম্ভব নয়। কারণ রক্ত পড়ছে ম্যাক্সিমাম কারণেই কিন্তু দাঁতের এবং মাড়ির জাংশনে স্টোন, প্লাক, পাথর জমে হচ্ছে। ওইটিকে অপসারণ না করা পর্যন্ত কখনই ওষুধ খেয়ে সেটাকে ভালো করা যাবে না।
আবার অন্য ক্ষেত্রেও রক্ত পড়তে পারে যদি তার সংখ্যা কম, যেমন আমাদের শরীরে সিভিয়ার অ্যানিমিয়া হলে এবং ব্লাড ক্যান্সার থেকে আরম্ভ করে এই যে সাময়িক ডেঙ্গু রোগ এখান থেকেও কিন্তু হতে পারে। তো সুতরাং কারণটা জেনে তার নির্দিষ্ট চিকিৎসা না করিয়ে আমি যদি যতই ওষুধ খাই না কেন কখনোই এটাকে স্থায়ীভাবে ভালো হওয়ার কোনো সুযোগ নেই। দাঁতকে সুস্থ রাখার জন্য আমরা প্রপার ব্রাশ করছি, কিন্তু টাং ক্লিন করাটাও কি গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ, কারণ মুখের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াদের অভয় অরণ্য। আমরা বলে থাকি মুখের মধ্যে প্রায় 700-রও বেশি প্রজাতির জীবাণু বসবাস করতে পারে। সাধারণত তারা কোনো ক্ষতি করে না যতক্ষণ পর্যন্ত তারা অনুকূল পরিবেশ না পায়। অনুকূল পরিবেশের মধ্যে প্রথমেই বলতে পারি মুখের হাইজিন মেনটেন করছি না, যেটা আগেই বলছি, ব্রাশ ফ্লস করছি না, অথবা যাদের মুখ ড্রাই, আমাদের অনেকেই আছে কিন্তু বিশেষ করে যাদের ডায়াবেটিক রোগী বা যারা বিষণ্ণতার ওষুধ খায়, ব্লাড প্রেশারের ওষুধ খায়, তাদের কিন্তু মুখ অনেক সময় ড্রাই হয়ে থাকে। তো ড্রাই হয়ে থাকলেও কিন্তু মুখের মধ্যে নানা ধরনের এই ব্যাকটেরিয়া বা জীবাণুগুলি রয়ে গেছে, এগুলো সক্রিয় হয়ে উঠতে পারে। যাদের দাঁত এলোমেলো, অনেকেরই আছে এলোমেলো হয়ে থাকে, তারা আসলে ঠিকমতো ব্রাশ করতে পারে না, তাদের কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো যে কোনো কারণেই হোক মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলি বসে থাকে শুধু দাঁতে না, তারা আমাদের চোয়ালের পাশে বলেন, মাড়ির মধ্যে বলেন, জিহ্বার মধ্যে রয়ে যায় এবং সুযোগ পেলেই তারা ক্ষতি সাধন করতে থাকে। এই জন্য দাঁত ব্রাশের পাশাপাশি আমরা আঙ্গুল দিয়ে মাড়িটা একটু হালকা করে ম্যাসাজ করব কয়েক সেকেন্ড ধরে, এবং ওই ব্রাশটা নিয়েই যদি আমরা টাং ক্লিনার বাজারে পাওয়া যায়, জোগাড় করতে না পারি, নর্মাল যে টুথব্রাশ আমরা ব্যবহার করি ওটা ব্রাশ শেষে জাস্ট জিহ্বার উপরে যদি আমরা টেনে টেনে পরিষ্কার করে নিই, তাহলেও কিন্তু মুখের স্বাস্থ্যটি আমরা অনেকটাই ভালো রাখতে পারবো। মুখ গহ্বরের ভিতরে যদি কোনো অসুবিধা হয় সেখান থেকেও আমাদের শরীরের যে মেজর অর্গানগুলো রয়েছে সেগুলো এফেক্টেড হতে পারে, সেটি আসলে কিভাবে? হ্যাঁ, এটি আসলে আমাদের মুখের মধ্যে তো আসলে নানা রোগী হচ্ছে, দাঁতে ব্যথা হচ্ছে, মাড়িতে রক্ত পড়ছে, তো এখানে হলে আসলে কীভাবে শরীরে ছড়াবে অন্য অন্য জায়গাতে, একটু বড় প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে এখন রয়েই যায়। আর এই জন্য তো অনেকের পাত্তাও দিতে চায় না। আপনি দেখেন কার্ডিয়াক রোগ বা হৃদরোগ, স্ট্রোক, এই ধরনের রোগ কিন্তু বাংলাদেশে অনেক বেশি হচ্ছে। আপনি যে কোনো কার্ডিয়াক হাসপাতালে গিয়ে দেখবেন লাইন ধরে হার্টের রোগী বসে আছে, স্ট্রোকের রোগী তার প্যারালাইজড হয়ে বসে আছে, হাত পা নাড়াতে পারছে না। এই যে রোগগুলি রয়েছে, এই রোগগুলি তৈরির পিছনেও যে দীর্ঘ মেয়াদি মাড়ির রোগের একটি কারণ হতে পারে এটা অনেকেই জানে না। যাদের মাড়ি দিয়ে রক্ত পড়ছে, কোনো পাত্তা দিচ্ছে না, এই মাড়ি দিয়ে যেই ব্যাকটেরিয়াগুলি ওখানে পুষে রাখছে বা যে জীবাণুগুলি পুষে রাখছে, এরা কিন্তু খুব সহজেই আমাদের রক্তবাহিকায় মিশে যেতে পারে। আর রক্ত কিন্তু হার্টে যাচ্ছে, আমাদের মস্তিষ্কেও যাচ্ছে। এই যে হার্টে বিভিন্ন ধরনের প্রদাহ তৈরির কিন্তু স্পষ্ট গবেষণায় প্রমাণ মিলছে। পাশাপাশি স্ট্রোক মানে কি? মস্তিষ্কে রক্ত প্রবাহর বাধাগ্রস্ত হয়ে যাওয়া। তো এই যাদের দীর্ঘমেয়াদী মাড়ির রোগ রয়েছে, সেই মাড়ির যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াল প্রোডাক্ট সব মিলে কিন্তু রক্ত যেই সঞ্চালন তার সেই নালীটা কিন্তু বাধাগ্রস্ত করতে পারে। ফলে যে স্ট্রোকের মতো ভয়াবহ দিক, এটি তৈরির পিছনেও কিন্তু একটি কারণ হিসাবে দীর্ঘমেয়াদী মাড়ির রোগকে দায়ী করছে। পাশাপাশি গর্ভকালীন সময়ে যে সমস্ত মারা, যে সমস্ত মেয়েরা এই যে মুখের রোগে ভুগছে, খুব কমন কিন্তু গর্ভকালীন সময় মুখের রোগ কিন্তু খুব কম। আপনি দেখবেন ম্যাক্সিমাম মেয়েদেরই কিন্তু গর্ভকালীন সময় মাড়িতে রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়। এটি একটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়, দাঁতে ব্যথা করে। তো এই ধরনের সমস্যা যদি তারা ওই সময় পুষে রাখে, তাহলেও কিন্তু আর্লি ডেলিভারি বা অপরিণত শিশু জন্মের একটি বড় অংশ এইটার জন্য দায়ী। উন্নত বিশ্বে গবেষণা হয়েছে, আমাদের দেশে পারফেক্ট সংখ্যাটি জানা নেই, বাট আমেরিকার মতো উন্নত বিশ্বেও কিন্তু বলা হচ্ছে প্রায় 16 থেকে 17% প্রিম্যাচিউর বেবি হওয়ার পিছনে গর্ভকালীন সময়ে মুখের রোগকে তারা দায়ী করছে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো, তবে এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। একজন মানুষকে কখন সুন্দর দেখায়? যখন সে হাসে, অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায়, কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে। তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে। যেমন আপনি বাদাম খেতে পারেন, কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে, এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা রক্ষার্থে সাহায্য করে। এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে, তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর। আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিকমতো দাঁত ব্রাশ করেন না, তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে। পেয়ারা দাঁতের সৌন্দর্যে যেমন ভালো কাজ করে, ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে, যেমন সালাদ আপনি খেতে পারেন, এটা আপনার রেগুলার দাঁত সুন্দর
সৌন্দর্যে সাহায্য করে। কিন্তু কী ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে। সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট, চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে, কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে। এবং অনেকেই আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ করেন বা 2 থেকে 3 বেলা 4 বেলা পান খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন 2 বেলা ব্রাশ করার জন্য। আপনি সবসময় যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে 2 গ্লাস পানি পান করবেন, তারপরে নাস্তা করবেন, তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন। এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে। যাদের ডায়াবেটিস রয়েছে, কিডনি রিলেটেড সমস্যা রয়েছে, যাদের অন্যান্য কোমরবিডিটি ডিজিজ রয়েছে, তাদের আসলে ইয়ারলি কতবার চেক আপ করা উচিত? এই সব রোগ যাদের রয়েছে, যারা লম্বা টাইম বিভিন্ন ওষুধ খাচ্ছে, তারা কিন্তু এমনিতেই তাদের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, যার ফলে দেখা যায় মুখের মধ্যে নানা রোগ হওয়াটা খুবই স্বাভাবিক। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের তো মুখের রোগ খুবই কমন। শুধু তাই না, যাদের হাইপার টেনশন রয়েছে তারা ওষুধ খায়, তাদেরও রয়েছে। যারা ডিপ্রেশনে থাকে, আপনি যেমন বলছিলেন, নানা রোগেই কিন্তু মুখের স্বাস্থ্যের একটি বিষয় রয়েই যায়। যাদের এই রোগগুলি রয়েছে তাদের নর্মাল মানুষের পাশাপাশি মুখের যত্নে কোনো অবহেলা আসলে করার কোনো সুযোগই নেই। বিশেষ করে সকালে নাস্তার পর রাতের ঘুমাতে যাওয়ার আগে নিশ্চিতভাবে দাঁতের সবগুলি পৃষ্ঠ পরিষ্কার করতে হবে। পাশাপাশি ডাক্তারের পরামর্শে তাদের একটু মাউথওয়াশ ব্যবহার করাও হয়তো মাঝে মধ্যে ভালো হবে, যাতে করে মুখের মধ্যে যে জীবাণু লুকায়িত থাকে সেগুলো যাতে ধ্বংস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো 6 মাস পর পর একটু পরামর্শ নিয়ে নিতে হবে। কারণ আমরা সবসময় বলে থাকি যে এই 6 মাস কেন দরকার, কারণ 6 মাসের মধ্যে সাধারণত ডেন্টাল কোনো রোগ শুরু হলে সেটা ব্যাপকতা পর্যায়ে পৌঁছায় না। তো শুরুতেই সেই রোগ ধরা পড়ে, আর ধরা পড়লে কি হয়, 3টি বিষয় হয়। একটি হচ্ছে চিকিৎসা পদ্ধতি সহজ হয়, আরেকটি হচ্ছে সময় কম লাগে, আর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে চিকিৎসা ব্যয় বা খরচও থাকে নিয়ন্ত্রণের মধ্যে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এনটিভির পক্ষ থেকে শুভকামনা রইল। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আর্থ্রাইটিস মূলত আর্থ বা জয়েন্ট থেকে এই শব্দটা এসেছে, এবং অস্টিও আর্থ্রাইটিস মূলত একটি ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ, অর্থাৎ বয়সের সাথে সাথে জয়েন্টের যে পরিবর্তন হয় সেই পরিবর্তিত আর্থ্রাইটিস বা পরিবর্তিত জয়েন্ট ডিজিজ। তো এটা কি হয়, এখানে মূলত জয়েন্টের ভেতরে একটি কার্টিলেজ আছে, এবং এই কার্টিলেজ বহু ব্যবহৃত হওয়ার কারণে বয়সে যখন বেশি হয়ে যায় তখন এটা ক্ষয় হতে থাকে, এবং একটি পর্যায়ে প্রচণ্ড ব্যথা এবং সেই সাথে ফুলে যাওয়া এবং কার্যক্ষমতা এটা লোপ পায়। অর্থাৎ অস্টিও আর্থ্রাইটিস মূলত এটি জয়েন্ট ডিজিজ, যে জয়েন্টটা সাধারণত ভর বহন করার মতো জয়েন্ট, যেমন হিপ জয়েন্ট, নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্ট, অনেক সময় স্পাইনেও এই রোগ হয়ে থাকে, এবং এটি মূলত একটি বয়সের কারণে ডিজেনারেটিভ ডিজিজ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।